প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হবে মূলত তিনটি টপিকের উপরে। প্রথমেই আমরা দেখব বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র, তারপর লুসাকের চাপীয় সূত্র এবং সে সম্পর্কিত ম্যাথ, এবং লাস্টলি আমরা দেখব পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা কি বুঝি। সো এই তিনটি টপিক মূলত আজকের এই ভিডিও লেকচারটিতে কভার করা হবে। সো চলো প্রথমে আমরা বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র রাশিমালা প্রতিপাদন করি, তারপর সেটি দিয়ে আমরা ম্যাথ করি। সো প্রিভিয়াস ক্লাসসমূহতে আমি দেখেছিলাম যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র বলতে আমরা কি বুঝি, এবং বয়েলের সূত্রটি আমরা কি দেখেছিলাম যেন, ভি সমানুপাতিক 1/p। অন্যদিকে চার্লসের সূত্র হতে আমরা পেয়েছিলাম ভি সমানুপাতিক টি। এখন একটু লক্ষ্য করা, আমি যদি এই দুটিকে কম্বাইন করে আরেকটা সূত্র বের করতে চাই, তাহলে কি আমি কাইন্ড অফ এরকম লিখতে পারবো না? এখানে কি করেছি, বয়েলের সূত্র কি ছিল, ভি সমানুপাতিক 1/p, এবং চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি। সো এই দুটিকে কম্বাইন করে আমি কি লিখতে পারি, ভি সমানুপাতিক টি/পি, তাই না? খুবই সিম্পল। এটি হচ্ছে আসলে বয়েল ও চার্লসের মিলিত সূত্র বা সম্মিলিত সূত্র। এখন দেখো, এই যে মাঝখানে যে সমানুপাতিক সম্পর্কটি রয়েছে তাকে তোলার জন্য আমরা কি করতে পারি, এটা সমানুপাতিক ধ্রুবক কে আনতে পারি, তাই না? কে আনতে পারি। এখন যদি চাই ভি সমানুপাতিক কে ইন্টু টি/পি, এই সমীকরণটিকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, চাইলেই আমরা পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে লিখতে পারি, তাই না? এখানে আমরা কি করেছি, এখানে আমরা বেসিকলি এই যে টিকে এইখানে, পিকে এইখানে পাঠিয়েছি। আমি আবার বলছি, এই যে পি রয়েছে, পিকে আমি ভি এর পাশে পাঠিয়েছি, অন্যদিকে টি যেটি রয়েছে সেটিকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। সো আমরা কি লিখতে পারবো, পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে। আর আমরা যখন কোনো কিছুর অনুপাত ইকুয়ালস টু একটা ধ্রুব সংখ্যা কে লিখতে পারি, তার পরবর্তী লাইন কিভাবে, এভাবে লিখতে পারি না। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে এসেছি আমরা এভাবে লিখতে পারি, এগুলোর এক্সপ্লেনেশনও কিন্তু আমি দিয়েছি। সো এখানে আমি কি বলতে পারি যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এটি আসলে আমার বেসিকলি বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র কি হবে, P1 V1 divided by T1 is equals to P2 V2 divided by T2। সো আশা করি বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্রটি তোমরা ধরতে পেরেছ। বেসিকলি এই যে এখানে সূত্রটি দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমরা একটু পর ম্যাথ করব। সো চলো ম্যাথে চলে যাই। এখানে দেয়া আছে যে এসটিপিতে কোনো পাত্রে রাখা গ্যাসের আয়তন দ্বিগুণ করতে 2 atm চাপ প্রয়োগ করা হলে গ্যাসের তাপমাত্রা কত বাড়াতে হবে। সো এখানে একটু যদি কোয়েশ্চেনটা আমি বোঝাই, এখানে কি কন্ডিশন আছে, প্রথমত দেওয়া আছে এসটিপিতে রাখা গ্যাস। তো এসটিপিতে একটি গ্যাসের যে যে কন্ডিশন রয়েছে, যেমন তার এসটিপিতে একটা ফিক্সড আয়তন থাকে, আমি একটু লিখে দেখাই, এসটিপিতে একটা ফিক্সড টেম্পারেচার থাকে, এসটিপিতে একটা ফিক্সড আয়তন থাকে, এবং এসটিপিতে একটা ফিক্সড চাপ থাকে গ্যাসের, তাই না? এটা আমাদের মুখস্থ মান। সো এখন করবো কি, তাকে এসটিপি থেকে তার আয়তনকে আমি কি করতে চাচ্ছি, দ্বিগুণ, তাই না? সো এসটিপিতে যদি আমার আয়তন ভি হয়, তাহলে অন্য বেলায় আমার কি করতে হবে, 2v করতে হবে, তাই না? যে আয়তন দ্বিগুণ করতে বলেছে। এবং চাপ কত করতে হবে, চাপ হচ্ছে তার 2 atm করতে হবে। বাট এসটিপিতে আমাদের চাপ কত থাকে, 1 atm। বাট এখন আমার কি করতে হবে, তার চাপ 2 atm করা লাগবে। সো এই ক্ষেত্রে তার তাপমাত্রা কত বাড়াতে বা কমাতে হবে সেটি জানতে চাওয়া হয়েছে এখানে। সো চলো স্টেপ বাই স্টেপ আমরা ম্যাথটি করি। সো এখানে আসলে কন্ডিশন কয়টা, কন্ডিশন হচ্ছে 2টা। প্রথমত এসটিপিতে দেখতে হবে, অ্যান্ড সেকেন্ডলি আমি যেটা দেখব নর্মাল কন্ডিশনে, অর্থাৎ এখানে যে কন্ডিশন দেওয়া আছে, যেমন আয়তন দ্বিগুণ করা হলে 2 atm চাপ প্রয়োগ করা হলে তাপমাত্রা কত হবে সেটি বের করতে হবে, তাই না? সো চলো ম্যাথটি আমরা করি। আমরা কি জানি, আমরা জানি যে এসটিপিতে কোনো গ্যাসের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিনে নিতে যাব, তখন কি করব, 273 দিয়ে যোগ করব। সো যোগ করলে সেখানে আমরা পাবো 273 ক্যালভিন। 0 এর সাথে 273 যোগ করলে আমরা 273ই পাবো। সো 273 ক্যালভিন আসলো। এবং এসটিপিতে প্রমাণ যে চাপ রয়েছে সেটি হচ্ছে 1 atm। অন্যদিকে এসটিপিতে যে প্রমাণ আয়তন থাকে সেটি হচ্ছে 22.4 লিটার, তাই তো? সো এখন আমার যেটি করতে বলা হয়েছে, তার আয়তন দ্বিগুণ করতে হবে এবং চাপ 2 atm করতে হবে, তাই না? তাহলে আয়তন তাপমাত্রা কত হবে সেটি জানতে চাওয়া হয়েছে। সো এখানে যেহেতু চাপ 2 atm করতে হবে, তাই আমি P2 ধরে নিলাম 2 atm
আয়তন যেহেতু আমার দ্বিগুণ করতে হবে এসটিপির তুলনায়, সো আমি আসলে এসটিপিতে 22.4 লিটার পেয়েছি না এখানে, তাই আমি 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 44.8 লিটার আমার আয়তন করতে হবে। এবং তাপমাত্রা কত করতে হবে সেটি হচ্ছে আমার এখানে জানতে চাওয়া হয়েছে, তাই তো। সো আমরা বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম একটু আগে, এই যে P1V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2। সো এই সমীকরণটিকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি, T2 ইকুয়ালস টু P2V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1 P1, তাই তো। সো এখানে P2 এর ভ্যালু কত, P2 এর ভ্যালু দেখতে পাচ্ছ 2 ATM বসালাম। V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু দেখতে পাচ্ছ 44.8 লিটার, এখানে বসালাম। T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু কিন্তু আমি জানি, T1 এর ভ্যালু হচ্ছে এখানে, যেটি হচ্ছে 273 কেলভিন, তাই না, তাই 273 বসালাম। এবং P1 এর ভ্যালু কত, 1 ATM, তাই 1 ATM বসালাম। এবং V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 22.4 লিটার, যেটি আমরা এখানে বসালাম। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমার T2 এর মান আসে 1092 কেলভিন। অর্থাৎ এই ক্ষেত্রে সেকেন্ড কেসে আমার তাপমাত্রা কত হলো, 1092 কেলভিন, এবং আগে কত ছিল 273 কেলভিন। তাহলে বাড়লো কতটুকু, এই যে 1092 থেকে 273 কেলভিন বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার বেড়েছে, তাই না। এর মানে 819 কেলভিন তাপমাত্রা এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। ম্যাথগুলো আসলে খুবই ইজি আসে এই সূত্রগুলো থেকে। সো এবার চলো ডিরেক্টলি লুসাকের সূত্রে চলে যাই। তো লুসাকের সূত্রটি ক্লিয়ার হওয়ার আগে আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে ব্যাপারটি বুঝে যাব, কেমন। সো প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা কি দেখেছিলাম, প্রিভিয়াস লেকচারগুলোতে কিন্তু আমি দেখেছিলাম যে একটি গ্যাসের যে চাপ ক্রিয়েট হয় সে চাপটি কেন ক্রিয়েট হয়। গ্যাসের ভিতরে অনেকগুলো অণু থাকে, তাই না, এই যে দেখতে পাচ্ছ গ্যাসের ভিতরে অনেকগুলো অণু আছে, তাই না। এই যে অণুগুলো আছে সেগুলো হচ্ছে র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে। এই অণুগুলো র্যান্ডমলি, গ্যাসের অণুগুলো র্যান্ডমলি ছোটাছুটি করার কারণে পাত্রের গায়ে গিয়ে তারা ধাক্কা দেয়। আর ওই ধাক্কার পরিমাণ যত বেশি হবে, ওই ধাক্কার পরিমাণ যত বেশি হবে গ্যাসের গায়ে তত বেশি চাপ সৃষ্টি হবে। আমি আবার রিপিট করছি জিনিসটি। ধরো যে একটি গ্যাসে অনেকগুলো অণু রয়েছে, সো এই অণুগুলো র্যান্ডমলি যত বেশি গতিশক্তি নিয়ে চলাচল করবে তারা হচ্ছে পাত্রের গায়ে তত বেশি জোরে ধাক্কা দিবে এবং সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে পাত্রের গায়ে। আর এই ধরনের সংঘর্ষ যখন পাত্রের গায়ে বেড়ে যাবে তখনই হচ্ছে কি হবে, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। সো দেখো, যখনই হচ্ছে তোমরা এখানে একটি গ্যাসের ক্ষেত্রে তাপ দাও, গ্যাসে যখন তাপ প্রয়োগ করা হয়, তাপমাত্রা বাড়ানো হয়, তখন দেখা যায় এই অণুগুলো গতিশক্তি নিয়ে, বেশি গতিশক্তি নিয়ে তারা পাত্রের গায়ে গিয়ে ধাক্কা দিতে থাকে। এই ধাক্কাগুলোর কারণে দেখা যায় গ্যাসের পাত্রের গায়ে বেশি পরিমাণ চাপের সৃষ্টি হয়। আর এই যে চাপ বৃদ্ধির ঘটনাটা তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে, এটি আসলে হচ্ছে লুসাকের সূত্র থেকে এসেছে। সো লুসাকের সূত্র আসলে কি বলছে, লুসাকের সূত্র বলছে যে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবে তখন গ্যাসের অণুগুলো গতিশক্তি বেড়ে যাবে। গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে গেলে সে পাত্রের গায়ে বেশি চাপ দেবে, এবং বেশি চাপ দেওয়ার ফলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে চাপের বৃদ্ধি হবে। সো এর মানে আমরা বলতে পারি তাপমাত্রা যদি বাড়িয়ে ফেলো গ্যাসের চাপ বেড়ে যাবে, এবং তাপমাত্রা যদি কমিয়ে ফেলো তাহলে গ্যাসের চাপ কমে যাবে। এটি হচ্ছে আসলে লুসাকের সূত্র, যে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমিয়ে ফেললে গ্যাসের চাপ কমে যাবে। সো চলো আমরা লুসাকের সূত্রটির বিবৃতিটি দেখি। লুসাকের সূত্রের বিবৃতিটি হচ্ছে এমন যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার উপর প্রযুক্ত পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের চাপ বৃদ্ধি পাবে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে। আর এই ক্ষেত্রে স্থির কি রয়েছে, আয়তন রয়েছে, এবং ভর এবং মোল সংখ্যা রয়েছে, কেমন। সো আমরা লুসাকের সূত্রটি কিভাবে লিখতে পারি, পি সমানুপাতিক টি। এখন সমানুপাতিক চিহ্নটি তোলার জন্য আমি কে ইউজ করতে পারি, এবং কেটাকে এক পাশে রেখে টিটাকে আমি ওই পাশে নিতে পারি, তাহলে পি বাই টি ইজ ইকুয়ালস টু কে হবে। আর আমরা জানি দুইটা জিনিসের অনুপাতকে যখন আমরা কে লিখতে পারবো পরবর্তী লাইনটা আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ লুসাকের সূত্রটি হচ্ছে P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। সো এই সূত্রটি ব্যবহার করি আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে ম্যাথ করব। সো আশা করি লুসাকের সূত্রটি তোমরা ভালোভাবে বুঝেছো।
এবার চলো লোসাকের সূত্র ইউজ করে আমরা কয়েকটি ম্যাথ করি। সো এখানে প্রশ্নে বলা আছে কোনো গ্যাসের চাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1520 টর হলে কত তাপমাত্রায় চাপ 2280 টর হবে। সো চলো আমরা এই সমাধানটি করি। সো এখানে প্রথমত চাপ কত ছিল 1520 টর এবং আয়তন ছিল তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমি এখানে কি লিখলাম, আমার তাপমাত্রা কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে ক্যালভিনে নিলে 298 ক্যালভিন আসবে এবং এখানে চাপ কতটুকু 1520 টর। সো এখানে P1 আমি কত ধরলাম 1520 টর। আমরা জানি এই সবগুলো ম্যাথ আমরা কিসে করি, এটিএমে করি এবং তাপমাত্রা একক কী ধরি, ক্যালভিন। আমরা যখন ম্যাথগুলো করছি এতদিন ধরে প্রথমত আমরা তাপমাত্রাকে ধরছি ক্যালভিনে, চাপকে ধরছি এটিএমে এবং আয়তনকে ধরছি লিটারে, যাতে আমাদের এককের সমস্যা না হয়। সো এই ক্ষেত্রে আমি যখন টর থেকে এটিএমে নিতে যাব তখন আমার কি করতে হবে 760 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি কি এটিএমে পাবো। সো আমার অ্যান্সার আসছে হচ্ছে এখানে 2 এটিএম। সো দেখো প্রথম ক্ষেত্রে আমরা চাপ জানি এবং তাপমাত্রা জানি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার কি চাপ দেয়া আছে, চাপ কত, চাপ দেয়া আছে 2280 টর, তাই না? এখানে একটু ভুল রয়েছে, এখানে 2160 টর লেখা আছে, এটি আসলে কি হবে 2280 টর, 2280 টর। সো এই 2280 টরকে যদি আমি আবার কি করি 720 দ্বারা ভাগ করে দিই, 760 দ্বারা ভাগ করে দিই, তখন কি আমি পাবো এটিএমে, তাই না? সো আমার এইখানে চাপ কত 3 এটিএম। সো এই চাপ আসলে কত তাপমাত্রার জন্য সেটাই কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে। সো লোসাকের সূত্র থেকে আমরা কি জানি, P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। সো আমার যেহেতু T2 বের করতে হবে, সো এখান থেকে আমি একটু সাজিয়ে লিখতে পারি যে T2 ইকুয়ালস টু P2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1। সো এখানে P2 এর মান কত, এখানে P2 এর মান হচ্ছে 3 এটিএম বসালাম, T1 এর ভ্যালু 298 ক্যালভিন বসালাম, P1 এর ভ্যালু 2 এটিএম সেটিও বসালাম। ক্যালকুলেট করলে এখানে আমার যে তাপমাত্রা আসবে সেটা হচ্ছে 447 ক্যালভিন, তাই তো? সো সুতরাং চাপ যদি আমার 2280 এটিএম করতে হয়, 2200 এখানে ভুল আছে আসলে 2280 টর যদি আমার এখানে চাপ করতে হয়, তাহলে আমার তাপমাত্রা কত করতে হবে 447 ক্যালভিন। সো এই ম্যাথটি আসলে অনেক ইজি ছিল, আশা করি তোমরা এরকম ম্যাথ আসলে সেগুলো আনসার করতে পারবে। সো এবার আমাদের লাস্ট টপিক যেটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বলতে আসলে আমরা কি বুঝি। সো একটু লক্ষ্য করে এখানে একটি অ্যানিমেশন দেওয়া আছে। সো অ্যানিমেশনে দেখতে পাচ্ছ তাপমাত্রা যখন কমছে অণুগুলোর গতি কমে যাচ্ছে না, এবং একটি পর্যায়ে প্রায় শূন্য হয়ে গেল, তাই তো? আবার দেখো তাপমাত্রা যখন কমছে, এই যে তাপমাত্রা কমছে কমছে কমছে, গ্যাসের গতিও কমছে বা গতিশক্তি কমছে, একটা সময় সেটা এসে 0 হয়ে গেল। সো এটি আসলে কেন হচ্ছে একটু খেয়াল করো। ধরো যে আমরা কি জানি গতিশক্তি মানে কি হাফ mv স্কোয়ার, না? গতিশক্তি মানে কি হাফ mv স্কোয়ার। সো এখানে দেখছো যে তার যেহেতু এখানে গতি কমে যাচ্ছে, গতি যখন কমে যাবে সো এইখানে ভি এর ভ্যালু কত হবে 0, তাই না? সো পুরো যে গতিশক্তির মান সেটি কত আসবে আমাদের 0। সো এর মানে যখন আমরা তাপমাত্রা খুব বেশি কমিয়ে ফেলবো তখন গ্যাসের অণুর গতিগুলো একেবারেই হচ্ছে শূন্যের কাছাকাছি চলে যায় এবং তার গতিশক্তি শূন্য হয়ে পড়ে, ঠিক না? সো এই যে ব্যাপারটি আসলে পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটার সাথে রিলেটেড। সো আশা করি এখন যে অ্যানালজিটি আমি বলেছি তোমাদের সেটি তোমরা বুঝতে পেরেছো। সো এখন চলো আসলে পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা কি বুঝি সেটি একটু দেখে নিই। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় এবং গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো গতিশক্তি থাকে না, কারণ তার মধ্যে কোনো ব্যাগ থাকে না, তাকেই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আমি আবার বলছি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। কেন শূন্য হচ্ছে? কারণ দেখো গ্যাসগুলো বেশি তাপমাত্রায় থাকার টাইমে পুরো পাত্র জুড়ে থাকে। একটু যদি এখানে অ্যানিমেশনটা দেখো, যখন তাপমাত্রা বেশি গ্যাসগুলো পুরো পাত্র জুড়ে ছিল, বাট যখন তাপমাত্রা কমছে গ্যাসগুলো দেখো কেমন সংকুচিত হয়ে গেল না, সবগুলো একসাথে এসে লেগে গেল, অর্থাৎ আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে এবং গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো গতিশক্তি থাকে না। দেখো তাপমাত্রা যত কমছে গ্যাসের যে গতি আছে সেগুলো কমছে এবং হচ্ছে তার গতিশক্তিও কমে যাচ্ছে, তাই না? সো আমরা এটাও বলতে পারি। এবং গ্যাসের অণুগুলো স্থির হয়ে পড়ে তাকেই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
আর এই পরম শূন্য তাপমাত্রা বেসিকলি 0 কেলভিন তাপমাত্রা। 0 কেলভিন তাপমাত্রা বা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকেই বেসিকলি পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে। সো আমাদের ক্লাসটুকু, আজকের এই শর্ট ভিডিওটুকু এতটুকুই ছিল। আজকে আমরা মূলত 3টি কনসেপ্ট শিখেছি। একটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, লুসাকের সূত্র এবং বয়েল ও চার্লসের সম্মিলিত সূত্র। আশা করি এই পুরো কনসেপ্টগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।